রাজ্যের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে থ্রেট কালচার এবং উত্তরবঙ্গ লবির প্রভাব নিয়ে এবার জনস্বার্থ মামলা হলো কলকাতা হাইকোর্টে। এই মামলা প্রসঙ্গে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে গতকাল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি বিভাস পট্টনায়কের বেঞ্চ বলে, একটি অভিযোগেরও সত্যতা থাকলে তা অত্যন্ত গুরুতর। মামলায় প্রশ্নপত্র বিক্রি, বদলি সহ একাধিক অভিযোগ রয়েছে। এই মামলায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের উপস্থিত থাকা প্রয়োজন। রাজ্যের কাছে ইতিমধ্যেই কিন্তু উত্তর জানতে চাওয়া হয়েছে, হলফনামা তলব করা হয়েছে। শাসক দলের ছাত্রছায়া থেকে এই যে যারা আজকে ক্রিমিনালাইজেশন অফ হেলথ করেছে এবং স্বাস্থ্য অবস্থাটাকে নিজেদের একটা মৃগয়া ক্ষেত্র তৈরি করেছে, সেটা আজকে মানুষের সামনে চলে এসছে। ফলে এটার বিচার হওয়া উচিত, পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত হওয়া উচিত, বিচারে যা শাস্তি সেই শাস্তি দেওয়া উচিত তাদের। আমি এই জায়গায় একবার শীর্ষেন্দুদার কাছে যাব। শীর্ষেন্দুদা, কলকাতা হাইকোর্ট স্পষ্ট বলছে একটাও যদি অভিযোগ থাকে তাহলে তা অত্যন্ত গুরুতর এবং সেটাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে। কিন্তু রাজ্যের মন্ত্রী, একেবারে মন্ত্রিসভার সদস্য, গতকালই আমি দেখিয়েছিলাম ফিরহাদ হাকিম, তিনি তো স্পষ্ট বলছেন থ্রেট কালচার আবার কি, এরকম তো কিছু নেই। মহামান্য প্রধান বিচারপতি শুধু এইটা বলেননি, তিনি বলেছেন যে মামলায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে অবশ্যই থাকতে হবে। আর একটা মহিলা চিকিৎসক একজন বলেছেন তাকে তার বাবা একটা ছুরি দিয়ে দিয়েছেন। আর একজন বলেছেন যে মহিলা চিকিৎসক যে তিনি গোলমরিচের স্প্রে নিয়ে কর্মক্ষেত্রে যান। এই সব শুনে তিনি বিস্মিত হয়ে যান যে এই অবস্থা চলছে থ্রেট কালচারের। এইবার আর একটা জিনিস বলা হয় যে প্রত্যেকটা মন্ত্রী, এমএলএ, নেতা সব জায়গাতে থ্রেট দিচ্ছেন। আপনারা চিন্তা করুন, প্রত্যেকটা ব্যাপারে, সে প্রতিটা উইংসে যে যেখানে আছেন সেখানে থ্রেট দিচ্ছেন আর বলছেন আমাদের কোনো থ্রেট কালচার নেই। এই বলছেন যে কোনো আগুন তিনি ভেঙে দিন, কেউ বলছে পুলিশের উপর বোম মারুন, কেউ বলছেন এখানে এই ইন্ডাস্ট্রিতে এই চলবে না, এখানে এই আরজিকর শুধু নয় প্রত্যেকটা মেডিকেল কলেজে এই উত্তরপত্র, প্রশ্নপত্র তাকে ফেল করিয়ে দেওয়া, রিটেনে ফেল করে দিলে যদি আবার রিভিউ দিতে পারে সেদিনে প্র্যাকটিক্যাল ফেল করিয়ে দাও। এই জায়গাগুলো প্রত্যেকটা রাজ্যের প্রতিটা ব্যাপারে থ্রেট কালচার চলে। আজকে কলকাতা বিশ্ববিদ্যালয় শুধু নয়, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়ার সময় যে কোনো পাড়ায়, পুজোতে, একেবারে সর্বত্র। এবং টলিগঞ্জে আমরা অতি সম্প্রতি হেয়ার ড্রেসার তার আত্মহত্যার চেষ্টার ঘটনাও দেখেছি এবং সেখানেও কিন্তু সেই থ্রেট কালচারের অভিযোগ। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি যখন বলছেন থ্রেট কালচার কি, তার পাশাপাশি গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বললেন থ্রেট কালচার নিয়ে, দেখুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলছেন যে এগুলো কি একসঙ্গে পড়াশোনা করছে, একসঙ্গে এরা চলছে, তাহলে এ তো চলতে পারে না, কাজ করছে। এরপর কল্যাণী জেএনএম মেডিকেল কলেজের অধ্যক্ষকে তিনি বলেন যে কিছুদিন আগে আপনারই কিছু পড়ুয়া থ্রেট কালচার নিয়ে অভিযোগ করছিল, দেখুন এরকম চলতে পারে না। অর্থাৎ সর্বরিধি কোথাও কি এটা থেকে বোঝা যায় যে থ্রেট কালচার কি, থ্রেট কালচার নেই তা তো নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো নির্দিষ্ট করে একটা কলেজের, মেডিকেল কলেজের অধ্যক্ষকে বলছেন যেরকম চলতে পারে না, দেখুন অভিযোগ রয়েছে। তাহলে অস্বীকার করার জায়গা কি আদৌ থাকছে শাসকের? না, মুশকিল হচ্ছে কি, যেমন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে অপরাধীরা, আরজি করের অপরাধীরা আমার বন্ধুও নয়, আমার শত্রুও নয়, ঠিক তেমনই আবার আজ মানে আপনি দেখাচ্ছেন যে উনি বলছেন যে একসঙ্গে চলে, এটা তো হতে পারে না, যেন উনি কিছুই জানেন না। এখন বিষয়টা হচ্ছে, দেখুন কথা হচ্ছে মেডিকেল কলেজ থ্রেট কালচার, গোটা পশ্চিমবঙ্গ জুড়েই থ্রেট কালচারটা চলছে। আমি একটা ইন্ডাস্ট্রি বিলং করি, আমি আপনাকে বলছি গত 12-13 বছর ধরে সেই ফিল্ম ইন্ডাস্ট্রি, গোটা ফিল্ম ফেটার্নিটিতে কি জাতীয় থ্রেট কালচার চলছে। মানে এরকমও হয়েছে, মানে চয়নদা আছেন, তিনিও জানেন নিশ্চয়ই, যারা টেকনিশিয়ানস তারা যদি তৃণমূলের মিছিলে না যায় তাহলে এই একটু আগে দেখালেন ফিল্ম ইন্ডাস্ট্রির সন্দীপ ঘোষেরা, আপনি দেখালেন স্বরূপ বিশ্বাস, আমরা রাহুল মুখোপাধ্যায়ের ঘটনা দেখলাম, পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে কিভাবে বয়কট করছিলেন এবং স্বরূপ বিশ্বাস বাবু তিনি টেকনিশিয়ানরা যদি মিটিং মিছিলে না যায় তাহলে তাদেরকে কার্ড নিয়ে দেখা করতে বলেন, কেমন? এবং গোটা ইন্ডাস্ট্রিটাতে নন টেকনিক্যাল পার্সনদের হাতে তুলে দেওয়া হচ্ছে বিভিন্ন গিল্ড, তার মাথাতে নন টেকনিক্যাল লোককে বসানো হচ্ছে, মানে দাদাদের পছন্দের লোক, কাজের লোক নয়। ফলত গোটা ইন্ডাস্ট্রিটা ধুঁকছে এবং আমি প্রথমেই যেটা বলি যে বাংলায় ডাক্তারি ক্ষেত্রে যে থ্রেট কালচার
এই থ্রেড কালচারের প্রথম শিকার যিনি হয়েছিলেন তার নাম ডক্টর সুভাষ মুখার্জি। 1981 সালে আত্মহত্যা করতে বাধ্য হয়েছিলেন, তিনি টেস্ট টিউব বেবির জনক। সেই দিন থেকে আরম্ভ করে 2001 সালে সৌমিত্র বিশ্বাসের মৃত্যু, যেটাকে আত্মহত্যা বলে চালানো হয়েছিল, এই পর্যন্ত আরম্ভ করে এই যে টোটাল রেজিম, বাম রেজিমেও এই যে থ্রেড কালচার, এই থ্রেড কালচার পাড়ায় পাড়ায় থেকে আরম্ভ করে সর্বত্র ছিল। সুশান্ত ঘোষ থেকে আরম্ভ করে, দীপক সরকার থেকে আরম্ভ করে, তরিত তোপদার থেকে আরম্ভ করে, মজিদ মাস্টার থেকে আরম্ভ করে টোটাল জায়গায় এই যে টোটাল থ্রেড কালচার একটা টোটালিটারিয়ান একটা সেটা কোনো একটা জায়গায় সরকার যদি ব্যবস্থা নেয়, তার উদাহরণ হচ্ছে আফসা, তার উদাহরণ হচ্ছে ওড়িশা। তাদেরকে সরানো যায়নি, এটা ব্যর্থতা, তাদেরকে সরানো যায়নি। এখনো পর্যন্ত আপনি যদি একটু লক্ষ্য করেন যে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে ইউনিভার্সিটিগুলো, বড় ইউনিভার্সিটি, শিক্ষা ব্যবস্থার কথা আর বলবেন না, শিক্ষা ব্যবস্থার কথা আর বলবেন না, যে শিক্ষা তাহলে একটা জিনিস পরিষ্কার যে থ্রেড কালচার কিন্তু সিস্টেমের মধ্যে রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে নির্দিষ্ট করে যখন বলছেন, তাহলে এটা বোঝা যাচ্ছে থ্রেড কালচার রয়েছে। যদি সেটা থেকে থাকে, সন্দীপ ঘোষ যার বিরুদ্ধে এত অভিযোগ, 4 ঘন্টার মধ্যে প্রাইস পোস্টিং তার কিভাবে হলো? আমি বারবারই প্রথম থেকে বলার চেষ্টা করছি, প্রথম থেকে বলেছি আমরা যে এইটা সরাসরি রাজনৈতিক মদতে হচ্ছে এবং প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে হচ্ছে এই থ্রেড কালচারকে মদত দেওয়া। যিনি থ্রেড কালচারের জনক, টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি প্রত্যক্ষভাবে একটি রাজনৈতিক দলের নেতৃত্বে আছেন, একটা গণসংগঠনের, যিনি ওখানে উত্তরবঙ্গের যিনি যে ডাক্তারবাবু ওই উত্তরবঙ্গ লবি থ্রেড কালচার সারা বাংলায় ছড়িয়ে দিয়েছেন, তিনি শাসক দলের মদতপুষ্ট বললে ভুল হবে, শাসক দলের মধ্যে রয়েছেন। এবং যাকে এই সিবিআই ডেকে জেরা করছে, তিনি শাসক দলের বিধায়ক, অভিজাত পরিবারের মানুষ, কৃতি চিকিৎসক, কিন্তু তিনি থ্রেড কালচারের জনক কী করে হলেন আমাদের এটা মাথায় আসছে না। খুব পরিষ্কার কথা, যিনি এখন বলছেন এগুলো কি হচ্ছে, এগুলো কি হচ্ছে বলে প্রেস কনফারেন্স করছেন, আমরা দেখতে পাচ্ছি মিটিং করছেন ডাক্তারবাবুদের সঙ্গে, মেডিকেল কলেজের অধ্যক্ষদের সঙ্গে, তিনি জানেন না হতে পারেন। সে তো যখন চিট ফান্ড ধরা পড়লো তিনি বলেন আমি তো কিছুই জানতাম না, অথচ আমরা যদি যে চ্যানেলটা ধরা করলেন, যারা দফায় দফায় বৈঠক করলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হলো, মুখ্য সচিবের সঙ্গে বৈঠক হলো, তারা তো ফের একবার ওয়ার্নিং মেল পাঠাচ্ছেন। গতকাল একটা রিমাইন্ডার মেল তারা পাঠাচ্ছেন, যেখানে তারা বলছেন যে 19 তারিখের বৈঠকে যে 7 দফা দাবি তারা জানিয়েছিলেন, তার বেশিরভাগটাই এখনো পূরণ হয়নি। কলেজে কলেজে ইনকোয়ারি কমিটি করে এই যে কালচার চলতো, এই অপসংস্কৃতিকে যদি আমরা রুখে দিতে না পারি, তাহলে আমরা অভয়ার ন্যায় বিচার, ভবিষ্যতে অভয়া, দ্বিতীয় অভয়া আটকাতে পারবো না এবং ন্যায় বিচারের পথে কোনো একটা জায়গায় বাধা হয়ে থেকে যাবে। সেই জায়গা থেকে আজকের চিঠি। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সমাজের প্রতিটা অঙ্গনে, প্রতিটা কাজের অঙ্গনে সেটা আজকে প্রভাব বিস্তার করছে। এটা একটা সাংস্কৃতিক অসুখ। এই অসুখ থেকে যদি এই জুনিয়র ডাক্তারদের আন্দোলন আমাদের নতুন দিশা দেখাতে পারে, তার থেকে সুন্দর আর কি হতে পারে? অর্ণবাবু, শাস্তির ব্যবস্থা যদি না হয়, তাহলে এটা থেকে কি আদৌ বেরোনো সম্ভব? মানে সন্দীপ ঘোষরা যদি সিস্টেমে থেকে যান, সুদীপ্ত রায়ের বিরুদ্ধে অভিযোগ, সুশান্ত রায়ের বিরুদ্ধে অভিযোগ, এরা যদি সিস্টেমের মধ্যে থেকে যান, তাহলে কি এই ঘুণ পোকা আদৌ ছড়ানো কোনোদিন সম্ভব হবে? এটা তো অবশ্যই, এত বড় একটা ঘটনা হওয়ার পর এবং এরকম নৃশংস ঘটনা হওয়ার পর জিনিসটা যেভাবে সামনে এসেছে, সারফেস থেকে উঠে এসেছে, সেখানে নিশ্চয়ই সরকার এখানে আস্তে আস্তে ব্যবস্থা নেবে। কিন্তু আমি একই কথা একসঙ্গে আপনাকে বলছি যে এই জিনিসটা একদিনে বন্ধ করা মুশকিল, এই জন্য যে এই যে পুরনো জমানার যে লোকগুলো, সেই লোকগুলো কিন্তু তারা কিন্তু রং বদলে হোক বা তারা এখনো পর্যন্ত কোনো না কোনো ভাবে এই সিস্টেমের মধ্যে রয়ে গিয়েছে, তাদেরকে বার করা। যেমন শিক্ষাক্ষেত্রে বলতে গেছিলাম, সে সিন্ধু আটকে দিলেন। শিক্ষাক্ষেত্রে আপনি যদি একটু লক্ষ্য করেন, একটু বলবেন, একটু বলতে দিন, শিক্ষা নিয়ে অ্যাকশন আছে কিছু বলার আগে সবচেয়ে বড় ক্ষেত্রে শিক্ষা নিয়ে অ্যাকশন বলবার বাকি আছে। কিন্তু এই একই জিনিস প্রত্যেকটা ইউনিভার্সিটিতে চলেছে, সমাজকে গড়ে তোলে, আর সেই সমাজের মেরুদণ্ডে উন্নতি করেছেন আপনারা। মানুষ যাকে বলছেন অর্ণববাবু ব্যর্থতা, তার পাশাপাশি যদি আপনারা দেখেন যে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে যেদিন হিয়ারিং হচ্ছে, সেদিন কিন্তু স্পষ্টই বলা হয়েছে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। জুনিয়র ডাক্তারদের যেটা দাবি ছিল, সেই নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য বারবার প্রসঙ্গ উঠেছে বেসরকারি নিরাপত্তা রক্ষীদের।
কেন রেগুলার পুলিশ নয় ইন্দিরা জয়সিং স্পষ্ট জানিয়েছিলেন। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে পুলিশে 12,000 শূন্য পদে নিয়োগ করা হবে, কিন্তু ম্যান পাওয়ার এত নেই। মুখ্যমন্ত্রী তাও বলেছেন 3 মাস এরা ডিউটিও করবে, ট্রেনিংও করবে, 6 মাসের ট্রেনিং এর কোনো প্রয়োজন নেই। দেখুন, 12,000 পুলিশের রিক্রুটমেন্ট আটকে ছিল, এখনো অর্ডারটা আসেনি। সোমবার সম্ভবত ওটা অর্ডার আসবে। এগুলো যদি আগে হয়ে যেত আমরা রিক্রুটমেন্টগুলো করে দিতে পারতাম। 12,000 সংখ্যাটা তো কম নয়, পুলিশের রিক্রুটমেন্ট করতে একটু টাইম লাগে। তাও আমি বলেছি বেশি টাইম না নিয়ে ডাক্তাররা, যেমন আমি এখন অ্যালাউ করে দিয়েছি, যারা পিজিটি করে মনে করুন, বা এমএস করে, এমডি করে, নানা রকম আছে, তো তারা ডাব্লিউবি মানে ইন্টার্ন করবার পর তাদের আমি বলেছি তারা পড়াশোনাও করবে, আবার তারা চিকিৎসাটাও করবে, সেরকম পুলিশের ডিউটিও করবে, আবার ট্রেনিংটাও নেবে। এইটা করলে আমরা কাজগুলো ওই 3 মাস 6 মাসের ট্রেনিং দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমার অত ম্যান পাওয়ার নেই। ম্যান পাওয়ারটা সব জায়গায় দিতে হয়। দীর্ঘমেয়াদী ট্রেনিং এর প্রয়োজন নেই মুখ্যমন্ত্রী বলছেন। অতীতেও আমরা শুনেছিলাম চিকিৎসকদের ক্ষেত্রে, নার্স তৈরি করার ক্ষেত্রে ডক্টর সুবর্ণ গোস্বামী সমালোচনা করেছেন কড়া ভাষায়। দেখুন, সুপ্রিম কোর্ট আগের দিনই বলে দিয়েছে যে যাকে ধরেছে প্রথম সেই তো একজন সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। এরপরে হচ্ছে যে ভাতারে, বর্ধমানের ভাতারে, তারপরে অন্য বিভিন্ন জায়গায় যে এই যে আরজিকর করে দেবো বলে কারা করেছে, সিভিক ভলান্টিয়ার। সেই সিভিক ভলান্টিয়ারকে আবার 3 দিনের ট্রেনিং, উনি তো 7 দিনের ট্রেনিং দিয়ে ডাক্তার করে দেন, 4 দিনের ট্রেনিং দিয়ে নার্স করে দেন, 3 দিনের ট্রেনিং দিয়ে তাদের নিরাপত্তা কর্মী করে দেবে। এতে থ্রেট বাড়বে আরও, কারণ হচ্ছে যে এইসব অচেনা ছেলেপিলে দলীয় হয়তো কিছু ক্যাডার ঢুকবে যাদের ব্যাকগ্রাউন্ড চেক হবে না কখনোই, এবং হচ্ছে যে তারা হাসপাতালে গিয়ে নতুন করে দালাল চক্র খুলে বসবে, এবং হচ্ছে যে মহিলা চিকিৎসক নার্সদের কাছে নতুন থ্রেট হবে এই বাহিনীটা। তাহলে কি এবার সিভিক পুলিশের নতুন ভার্সন আসতে চলেছে, একেবারে পুলিশ কর্মীদের বেশি? আমি শীর্ষেন্দুদার কাছে আসবো। শীর্ষেন্দুদা, 17ই সেপ্টেম্বর লাস্ট যেদিন হিয়ারিং হলো আরজিকর কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টে, সেদিন একদম প্রধান বিচারপতির একটা অবজারভেশন ছিল, যেখানে বলা হয়েছিল সিভিক দিয়ে কি গোটা রাজ্য চলতে পারে, গোটা প্রশাসন চলতে পারে? তাহলে এই যে 12,000 শূন্য পদে নিয়োগ, এবং তারা যে বেশি দীর্ঘদিনের ট্রেনিং তাদের প্রয়োজন নেই, কাজের সঙ্গে ট্রেনিং করবেন মুখ্যমন্ত্রী যেটা বলছেন, কোথাও কি এটাই একটা ইম্প্রোভাইজ সিভিক পুলিশ ভার্সন? 1861 পুলিশ অ্যাক্ট, উনি কি ভুলে যাচ্ছেন? উনি তো পুলিশ মন্ত্রী, ইনি কি বর্ণ পরিচয় পড়াচ্ছেন? আজকে পিটিসি পুলিশ ট্রেনিং কলেজ, পিটিএস পুলিশ ট্রেনিং স্কুল, সেখানে পুলিশের ট্রেনিং হয় সকাল থেকে রাত্রির অবধি, সেখান থেকে বেরোতে পারেন না। সেই জায়গাগুলো কি ভুলে যাচ্ছেন? ওনার রাজ্যেই তো এই পুলিশ ট্রেনিং না হলে পুলিশ হয় না। ট্রেনিং করবেন আবার ডিউটিও করবেন, তাহলে সিভিকের মতো সঙ্গে তো পুলিশের সঙ্গে কোনো তফাৎ নেই। আজকে চুক্তিভিত্তিক যারা কর্মী, যারা নিরাপত্তা কর্মী, মহামান্য সুপ্রিম কোর্ট পর্যন্ত বলে দিচ্ছেন যে তারা থাকতে পারবে না, সেই জন্য পুলিশ কর্মীরা প্রত্যেকটা মেডিকেল কলেজে থাকবে, এবং সিআইএসএফ পর্যন্ত তাকে দিয়েছেন। একদম, যেখানে রেগুলার পুলিশের কথা বলা হচ্ছে অর্ণববাবু, সেখানে রেগুলার পুলিশে মুখ্যমন্ত্রী স্পষ্ট বলছেন যে আমার এত ম্যান পাওয়ার নেই। রিক্রুটমেন্টের সমস্যা কোথায়? নিয়োগে তো কোনো বাধা নেই। আমি একটা অদ্ভুত লাগছে যে যারা বিরোধীদের শিবির থেকে কথা বলছেন, তারা অদ্ভুত একটা উভয় সংকটকে অ্যাড্রেস করছেন না। একবার বলছেন যে সিভিক পুলিশ দিয়ে চলবে না, পূর্ণাঙ্গ পুলিশ দরকার। আবার যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দাবি করা হচ্ছে 7 দিনের মধ্যে সব সমস্যা মিটিয়ে দিতে হবে, 7 দিনের মধ্যে আমাদের সমস্ত থ্রেট কালচার বন্ধ করতে হবে, সিভিক পুলিশ দিয়ে কাজ করানো যাবে না, এবং মুখ্যমন্ত্রী বলছেন যে আমি নিয়োগ করব, পুলিশ নিয়োগ করব, কিন্তু তাদের একই সঙ্গে ট্রেনিং এবং তার কর্তব্য দুটোই একই সঙ্গে করবে। আইনটা তো তাকে জানতে হবে, যারা আইনের রক্ষক তাদেরকে তো আইনটা পুরোটা জানতে হবে, সময় দিতে হবে। বন্দুক চালাতেই শিখলো না, আপদকালীন ব্যবস্থা, সরপরিধি, সরপরিধি এটা আপদকালীন ব্যবস্থা, একটা আপদকালীন ব্যবস্থা এই রাত্রির সাথে, যেটাকে কিন্তু একেবারে খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট, স্পষ্টই জানিয়ে দিয়েছে এভাবে কিন্তু হবে না। দেখুন কুসুমিতা, একদম পরিষ্কার কথা, 2026কে মাথায় রেখে 12,000 নতুন ফোর্স যারা ভোট লুট করবে, পুলিশি পোশাকে ভোট লুট, এই 12,000 নতুন ফোর্সকে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্যে পৌঁছে দিচ্ছেন, যাদের কাজ হবে নানাবিধ দুর্নীতির সঙ্গে হাত ধরে কখনো। কিন্তু পূর্ণ সময় পুলিশের নিয়োগের সমস্যাটা কোথায়, বা তাদের যে পূর্ণ সময় ট্রেনিংটা প্রয়োজন যেটা এতদিন ধরে হচ্ছিল, সেই সময়টা কেন দেওয়া যাচ্ছে না? সেই সময় দেবেন কি করে? রাজ্য সরকারের নিয়োগ নীতিতেই যে কত বড় গলদ আছে, শিক্ষক নিয়োগগুলি দেখতে পাচ্ছেন না? খুব পরিষ্কার কথা, এখানে একটা জোড়াতালি দিয়ে একটা দলীয় আনুগত্যের ফোর্স তৈরি করতে চাইছেন, যে ফোর্সটা নিয়ে 2026-এর ভোট তিনি পরিচালনা করবেন বলে ঠিক করেছেন। পারবেন না, তবে প্রাথমিকভাবে কিন্তু নিরাপত্তা সুনিশ্চিত করার যে দাবি চিকিৎসকরা জানিয়েছেন, সেই দাবিতে কিন্তু তারা অনড় থাকছেন। আলোচনার সময় শেষ, সকলকে ধন্যবাদ। বিরতির পর ফিরছে আনন্দ সকালে, সঙ্গে থাকুন।
you